এই মুহূর্তে অফলাইন এবং অনলাইনে আমার সাথে যারা আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে। আজকে যে বিষয়ের উপরে আমরা আলোচনা করব সেটা হলো শারীরিক শিক্ষার সংগঠন ও প্রশাসন। শারীরিক শিক্ষা, সংগঠন ও প্রশাসন, এই সাবজেক্টের ভিতরে কিছু কিছু কোশ্চেনের উপরে, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের উপরে আমরা আলোচনা করব। 64টি জেলাতে আমাদের বিভাগীয় খেলাধুলা কার্যক্রম পরিচালনার জন্য একটি করে মান উন্নয়নের জন্য নিজস্ব আঙ্গিকে ক্রীড়া অফিসারদের সমন্বয়ে গঠিত হয়েছে ক্রীড়া পরিদপ্তর, অর্থাৎ ক্রীড়া সংস্থার 64টি জেলাতেই একটা করে খেলাধুলা বিষয়ের করে আপনার পরিষদ আছে। এখন এই ক্রীড়া অধিদপ্তরের কিছু প্রশাসনিক কাঠামো আছে। সেই কাঠামোগুলো কি, এটা আমাদের জানা প্রয়োজন। তো ক্রীড়া পরিদপ্তরের প্রথমেই থাকে হচ্ছে পরিচালক, পরিচালক, তারপরে উপপরিচালক, তারপরে সহকারী পরিচালক, তারপর জেলা ক্রীড়া অফিসার এবং অন্যান্য কর্মচারী। এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। অর্থাৎ ক্রীড়া আহ, জেলা ভিত্তিক যে ক্রীড়া পরিদপ্তরগুলো আছে, সেই ক্রীড়া পরিদপ্তরের যে কাঠামোটা আছে, সেই কাঠামোটা হচ্ছে এটাই। আসলে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে। এই কোশ্চেনটা আপনার শর্ট কোশ্চেনের ভিতরে আসতে পারে, ক বিভাগ আসতে পারে, খ বিভাগেও আসতে পারে। তো প্রথমে হচ্ছে পরিচালক, তারপরে উপপরিচালক, তারপর সহকারী পরিচালক, তারপর জেলা ক্রীড়া অফিসার এবং অন্যান্য কর্মচারী। এটা হচ্ছে কাঠামো জেলা ভিত্তিক। 64টি জেলাতেই এই অফিসগুলো আছে। এবার আসেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কয়টি পদ্ধতিতে লিগ খেলার পিকচার তৈরি করা যায়? কয়টা পদ্ধতিতে, যারা খেলাধুলা প্রিয় বা খেলাধুলার সাথে সংযুক্ত আছে তারা হয়তো এটা বুঝবেন, কিছুটা বোঝেন, যে 4টে পদ্ধতিতে আপনার লিগ খেলার পিকচার তৈরি করা যায়। কয়টি পদ্ধতিতে? 4টি পদ্ধতিতে। একটা হচ্ছে ঘূর্ণয়ন পদ্ধতি, একটা হচ্ছে ছক পদ্ধতি, একটা সিঁড়ি পদ্ধতি, একটা হচ্ছে টেবুলার পদ্ধতি। একটা পদ্ধতি আপনাদের কাছে আমি শেখাবো। তো এই 4টা পদ্ধতিতে হচ্ছে লিগ খেলার পিকচার তৈরি করা হয়। আমি আবার বলছি, ঘূর্ণয়ন পদ্ধতি, ছক পদ্ধতি এবং সিঁড়ি পদ্ধতি ও টেবুলার পদ্ধতি। এবার আসেন, মিট ও টুর্নামেন্ট বলতে কি বোঝায়? মিট এবং টুর্নামেন্ট। মিট হচ্ছে অনেকগুলো ইভেন্ট সম্মিলিত খেলা, অনেকগুলো ইভেন্ট সম্মিলিত খেলা যা 2-3 দিন ধরে চলে। অনেকগুলো ইভেন্টের খেলা 2-3 দিন ধরে চলে এবং অল্প সময়ের ভেতরে আপনার অনেকগুলো ইভেন্টের চূড়ান্ত পর্যায়ে ফলাফল পাওয়া যায়, অথবা চূড়ান্ত পর্যায়ে আসে, অথবা ফলাফল পাওয়া যায়। এই খেলাগুলোকে হচ্ছে মিট খেলা বলে। যেমন মনে করেন অ্যাথলেটিক্স, সাঁতার, জিমন্যাস্টিক্স ইত্যাদি। এই ধরনের খেলাগুলো কি হয়, দীর্ঘদিন চলে, 2-3 দিন ধরে চলে, অনেকগুলো ইভেন্ট চলে, কিন্তু অল্প সময়ের ভিতরে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারি এবং একটা ফলাফল পেতে পারি। এটা হচ্ছে মিটের পদ্ধতি। এবার আসে টুর্নামেন্ট। যে ক্রীড়া প্রতিযোগিতায় কোনো বিষয়ে একাধিক প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করে, কোনো প্রতিযোগিতায় কোনো একটা বিষয়ে একাধিক প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করে, তাকে টুর্নামেন্ট বলে। এরা যারা খেলা প্রিয় মানুষ, যারা খেলা দেখে থাকেন, তারা জানেন যে টুর্নামেন্টটা কি। যে আপনার এক কোনো বিষয়ে একাধিক প্রতিযোগী এই প্রতিদ্বন্দ্বিতা করে এই প্রতিযোগিতায়, এটা হচ্ছে টুর্নামেন্ট। তাহলে মিট এবং টুর্নামেন্টের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম, আশা করি এটা আসলে আমরা নিতে পারব। এবার আসেন, কয়টি পদ্ধতির মাধ্যমে খেলাধুলা পরিচালনা করা যায়? এর আগে হচ্ছে ফিকচার তৈরি করা, আর এবার হচ্ছে যে খেলাধুলা পরিচালনা করা যায়
কয়টি পদ্ধতিতে? একটা হচ্ছে লীগ পদ্ধতি, এটাও আমরা জানি খেলাধুলা প্রিয় মানুষ যারা, একটা লীগ পদ্ধতি, একটা নকআউট পদ্ধতি, একটা যুক্ত পদ্ধতি, আর একটা হচ্ছে মিট পদ্ধতি। এই 4টা পদ্ধতিতে আমরা খেলাধুলা পরিচালনা করে থাকি বা করা যায়। আমি আবার বলছি, 4টা পদ্ধতিতে: লীগ পদ্ধতি, নকআউট পদ্ধতি, যুক্ত পদ্ধতি এবং মিট পদ্ধতি। এই 4টা পদ্ধতিতে আমরা খেলাধুলা পরিচালনা করতে পারি। ওকে, এখন 20টি দল, মনে করেন 20টি দল অংশগ্রহণ করেছে একটা খেলাতে। এখন কয়টি বাই এবং কতটি রাউন্ড হবে, এটা জাস্ট সূত্র মাধ্যমে আমাদেরকে বের করতে হবে। যে 20টি দল যদি খেলে, তাহলে 2-এর যদি বাই হয় তাহলে কয়টা খেলা হবে। এটা আমরা সিম্পল ভাবে আমরা একটু বলে না গেলে হবে না। পাঁচ, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই 2-5 মানে হচ্ছে আমরা নিব 2, 2, 2, 5। এখন আছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণ 32, 32টা খেলা। এখন এখানে আমার দল আছে হচ্ছে 20টি, অর্থাৎ 20টি দল আছে, কিন্তু খেলা হচ্ছে 32টি। অর্থাৎ 32 মাইনাস 30 বাই 30 বাই অর্থাৎ আমার 20টি দল যদি খেলে, তাহলে খেলা হবে 32টা, আর সেখানে বাই যাবে হচ্ছে 12টি। জাস্ট এভাবে এই 1 লাইন লিখে দিলেই আপনার কোশ্চেন আনসার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আমরা জানি ক্রীড়া অঙ্গনের যত যা কিছু আছে পরিচালনা করে হচ্ছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। এই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কিছু প্রশাসনিক কাঠামো আছে। এই প্রশাসনিক কাঠামোগুলোতে মানে কোন কোন পদে কোন ধরনের কর্মকর্তা কর্মচারীরা থাকেন, সেটার একটা স্ট্রাকচার আমাদের জানা প্রয়োজন। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু আসে। যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামো ছক আকারে উল্লেখ করুন বা ব্যাখ্যা করুন, এই ধরনের কোশ্চেন আসতে পারে। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামো প্রথমে হচ্ছে কি হয়, মন্ত্রী প্রথমে থাকেন হচ্ছে মন্ত্রী, তারপরে সচিব, তারপরে আসেন অতিরিক্ত সচিব, তারপরে যুগ্ম সচিব, উপসচিব, ঊর্ধ্বতন সহকারী সচিব, সহকারী সচিব, অন্যান্য কর্মচারী। অন্যান্য কর্মচারী অনেকগুলা পোস্ট আছে, ওগুলো লেখার দরকার নেই, শুধু অন্যান্য কর্মচারী পর্যন্তই আমরা যদি স্ট্রাকচারটা লিখে দিই, গঠনতন্ত্রটা লিখে দিই, ওটাই এনাফ। তাহলে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসনিক কাঠামো প্রথমে হচ্ছে মন্ত্রী, তারপরে হচ্ছে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, ঊর্ধ্বতন সহকারী সচিব, সহকারী সচিব এবং অন্যান্য কর্মচারী। ব্যাস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা পদের নাম উল্লেখ করলেই যথেষ্ট। আচ্ছা,
এবার আসেন, লিগ পদ্ধতিতে 5টি দলের মোট কয়টি খেলা হয় সূত্রের সাহায্যে উল্লেখ করুন। এটার একটা সূত্র আছে, খুব সহজ। আহ মনে করেন লিগ পদ্ধতিতে 5টা দলের খেলা হচ্ছে, তাহলে মোট কয়টা দল খেলা হচ্ছে এটা আমরা সূত্রের সাহায্যে বের করব। আসেন আমরা বোর্ডে যাই। প্রথমে যে সূত্রটা, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখন এন, এন হচ্ছে নাম্বার অফ টিম, অর্থাৎ এই এন এর পূর্ণরূপ হচ্ছে নাম্বার অফ টিম। এখন আমার এখানে খেলা হচ্ছে কয়টা? 5টি খেলা। ম্যাডাম, লিগ পদ্ধতিতে 5টি খেলা হয়। তাহলে আমার এখানে এন, এন এর হচ্ছে ম্যাডাম সূত্র n-1। সমান, আর এখানে হবে 5। 5টা দলের খেলা হচ্ছে, -2 সমান সমান 5 গুণ এখান থেকে এটা দিয়ে 3 ভাগ 2 তাহলে কি পাচ্ছা 15 ভাগ 2। ও সরি, ম্যাডাম, হ্যালো। এখানে মিস্টেক আছে, এখানে আমার 1 হবে, এখানে সরি, এখানে হবে 1। 1 না হলে এটা মিলবে না। 1, তাহলে এখানে হবে 4, 4 4 4 5 20। ওকে, তাহলে হচ্ছে আমার 10। এটা আছে। তাহলে লিগ পদ্ধতিতে যদি 5টা দলের খেলা হয়, তাহলে এখানে খেলা কয়টা হবে? 10টা খেলা হবে। 5টা দল, 10টা খেলা হবে, মোট খেলা হবে 10টা। এবার আসেন, 15টা দলের খেলা হবে। আমরা ধরে নিলাম 15টা, 15টা দলের খেলা হবে। 15টা দলের খেলা হবে। তাহলে এখানে আমরা কি করবো? নাম্বার অফ টিম কত হবে? 15। এখানে নাম্বার অফ টিম হচ্ছে 15 -1 ভাগ 2, 15। ভাগ 2। তাহলে এখানে যদি আমরা ভাগ করি, 15 আর 14, 4 5 20, 4 4 2 6, 16, 5 1 5, 1 1 1 0, 1 200, 2 1 0 ভাগ 2। তাহলে 10 2 20, 10 আনসার। তাহলে কয়টা খেলা হবে? 15টা দল হলে 105টা খেলা হবে। সবাই কি বুঝতে পারছে? হ্যালো, হ্যালো, আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবো। ঠিক আছে ম্যাডাম।
খেলা যে কয়টা দলেরই হোক না কেন, সংখ্যা যাই থাকুক না কেন, আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবো। ঠিক আছে? জি আর কিছুই না, সূত্রটা মনে রাখলে হবে। যে কয় সংখ্যা যাই হোক না কেন, 15, 20, 25, 30 যাই হোক না কেন, শুধু এই সূত্রের মধ্যে ফেলে আমরা করে ফেলবো যে কতগুলো খেলা হবে। সমস্যা কোনো বোঝা গেছে? গেস। আচ্ছা, এবার আরেকটু আলোচনায় আসবো। সেটা হচ্ছে, আচ্ছা আমরা কি জানি যে বিওএ এর ফুল মিনিংটা কি? বিওএ, বাংলাদেশ অলিম্পিক অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। এটা কিন্তু আমরা মনে রাখবো, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাজ কি আমরা কি জানি? অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যে সংগঠনটা আছে, এর কাজ কি আমরা জানি কি? কেউ কি, কারো কোনো ধারণা আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি সংক্ষেপে। বাংলাদেশের যে কোনো প্লেয়ার যদি দেশের বাইরে খেলা করতে যায়, এককভাবে হোক বা কোনো দল টিম হোক, এই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়া যাওয়া যায় না। অর্থাৎ রেজিস্ট্রেশন করা বা সেখানে যোগাযোগ করা, খেলা প্রসঙ্গে যা কিছু এভরিথিং এই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন করে থাকে। অর্থাৎ তাদের মাধ্যমে আমাদেরকে বাইরে খেলতে যেতে হয়, এছাড়া কিন্তু সম্ভব না। ঠিক আছে? বোঝা গেছে কি? জি ওকে, একদম সহজ ইজি জিনিস, পড়াও লাগবে না। আচ্ছা, এবার আসেন, ক্রীড়া বাজেটের উল্লেখযোগ্য খাতগুলো। অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানের একটা ক্রীড়া প্রতিযোগিতা হবে, তো তার একটা বাজেট তো লাগবে নাকি? একটা বাজেট লাগবে। এই বাজেটটা আপনি কিভাবে করবেন, কোন কোন খাতগুলো আপনার কাছে প্রধান, সেই খাতগুলো আমরা একটু জেনে নেব জাস্ট। মাঠ প্রস্তুত ও সাজসজ্জার খরচ। অর্থাৎ খেলা করতে গেলে আমাদের একটা ফিল্ড দরকার হয়, মাঠের দরকার হয়। সেই মাঠটার একটা প্রস্তুতির বিষয় আছে, আর সেটা প্রস্তুতি করতে গেলে আপনার কিছু অর্থ খরচ হবে। অর্থাৎ মাঠ প্রস্তুতি ও সাজসজ্জার খরচ, দাওয়াত কার্ড ছাপানো ও ক্রীড়া পরিচালনার সম্ভাব্য খরচ। অর্থাৎ আপনি প্রতিষ্ঠানে একটা প্রোগ্রাম হবে, আপনি এলিট পার্সনদের দাওয়াত করবেন যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত। হয়তো আপনার জেলার ক্রীড়া কর্মকর্তাকে আপনি দাওয়াত করবেন। তাকে তো খালি মুখে যে তার দাওয়াত দেওয়া যায় না, একটা কার্ড আপনাকে দিতে হয়, একটা দাওয়াত পত্র তাকে দিতে হয়। তো দেখা যাচ্ছে সেটা করতে গেলে একটা খরচ। পুরস্কার ক্রয়ের সম্ভাব্য খরচ। এখন মনে করেন আপনি কোন ক্যাটাগরির পুরস্কার দিবেন, কি পুরস্কার দিবেন, সেই পুরস্কারের সাথে কি আপনি শুধু পুরস্কার দিবেন নাকি একটা তার সার্টিফিকেট দিবেন, এই যে প্ল্যানটা আপনার, এইটা করতে গেলে একটা খরচ। পুরস্কার কিনতে গেলে একটা খরচ, একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে একটা খরচ। এটা আপনার বাজেটের ভিতরে। যাতায়াত, নাস্তা, মেডিকেলের জন্য সম্ভাব্য খরচ, এগুলো কিন্তু সব সম্ভাব্য খরচ। এবং কতটুকু কিভাবে খরচ করবেন সেটা তো আপনার প্রতিষ্ঠানের বিষয়, আপনার বিষয়। তা মনে করেন এখানে হয়তো যিনি আসবেন, প্রধান অতিথি বা অন্যান্য অতিথি, তাদের একটা নাস্তার বিষয় থাকে, তাদের যাতায়াতের একটা বিষয় থাকে। তারপরে মনে করেন আপনার একটা মেডিকেল টিম আপনাকে রাখতে হয়, কারণ আপনার প্লেয়াররা ইনজুরি হতে পারে। হ্যাঁ, কোনো প্রবলেম, ফিজিক্যালি প্রবলেম হতে পারে। হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক, খেলাধুলা করতে গেলে এই ধরনের ইনজুরি হয়, ছোটখাটো ইনজুরি গুলো হয়। তো এটার জন্য একটা মেডিকেল টিম আপনাকে কন্টিনিউ রাখতে হয়। তখন সেই মেডিকেল টিমকে একটা পে করতে হয় আপনাকে, এটা একটা খরচ। আলোকসজ্জা, সাউন্ড ও অন্যান্য সরঞ্জাম ব্যয়। এখন মনে করেন সেখানে যদি সন্ধ্যা হয়ে যায়, আপনার খেলা পরিচালনা করতে করতে হয়তো সন্ধ্যা হয়ে গেল, আপনার আলোর প্রয়োজন হবে। তারপর মনে করেন
সাউন্ডের বিষয় আছে, আপনার মাইক্রোফোন লাগবে, মাইক লাগবে বা সাউন্ড বক্স লাগবে। আপনি যেটা পরিচালনা করবেন সেটা তো আপনাকে আহ, মাঠে যারা থাকবে, দর্শক, প্লেয়ার বা অন্যান্য অতিথি যারা থাকবেন, তারা তো সবাই শুনবে। আপনার এক একটা গেম হচ্ছে এক একটা বিষয়ের পরে, সেগুলো তো আপনাকে পরিচালনা করতে হবে। তো এই পরিচালনা করতে গেলে আপনার এই সাউন্ড গুলো লাগে, মাইক্রোফোন ইত্যাদি এবিসি ওয়াইজ অনেক কিছু লাগে। তো এর একটা খরচ আছে। আচ্ছা, গেম ফি, টিকিট বিক্রি ও অন্যান্য ফান্ড হতে সম্ভাব্য আয় ইত্যাদি খাতগুলোর প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে। এখন মনে করেন আপনি আপনার ফান্ড উইক, দুর্বল ফান্ড, মাইনর ফান্ড, তো দেখা যাচ্ছে আপনার আরো দরকার। তখন আপনি আপনার টেকনিক্যালি ভাবে আপনি কিছু টিকিট লটারির ব্যবস্থা করলেন, ব্যবস্থা করতে সেখান থেকে হয়তো কিছু আর্ন হলো। এই সিস্টেমগুলো, অর্থাৎ টিকিটটা আপনি তৈরি করবেন তার একটা খরচ আছে, কিন্তু সেখান থেকে একটা বড় আকার একটা বেনিফিট তুলে নেবেন, এটাও আপনার এই বাজেটের ভিতরে রাখবে। এটা আপনার মেকানিজম, আপনার ইয়ে আর কি, টেকনিক আর কি, এটা যে আপনি কিভাবে এই খরচটাকে, এই বাজেটটাকে আপনি সম্পূর্ণ করবেন। পুরোটাই হয়তো আপনার নেই, কিন্তু আপনাকে এটা লাগছে, সেটা আপনি কিভাবে করবেন সেটা আপনার বিষয় আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাজেটের উল্লেখযোগ্য খাতগুলো। এই খাতগুলো অবশ্যই অবশ্যই আপনার বাজেটের ভিতরে থাকবে। তারপরে অন্যান্য বাজেট যদি থাকে সেটা আলাদা বিষয়। এবার আসেন সংগঠনের নীতিগুলি কি কি। একটা সংগঠনের নীতি থাকে, নীতি না থাকলে তো কোনো সংগঠনও চলে না, কোনো মানুষও চলতে পারে না। প্রত্যেক মানুষের যেমন একটা নীতি থাকে, একটা সংগঠনেরও একটা নীতি থাকে। তো এই সংগঠনের নীতিগুলো কি কি হতে পারে? আহ মানে প্রধানত মেইন যেগুলো থাকা প্রয়োজন, আমি সেই কয়টা নামই শুধু বলছি, জাস্ট মনে রাখবেন। সংগঠনে কল্যাণমুখী হবে, সংগঠনটা হবে কল্যাণমুখী। সংগঠন বিনোদনমূলক হবে। আপনার সংগঠনটা যদি বিনোদনমূলক না হয়, হয়তো বলতে পারেন যে উম খেলাধুলার সংগঠন, আবার বিনোদন কিভাবে হবে? হ্যাঁ, হয়। খেলাধুলার সংগঠনও বিনোদনও হয়, অর্থাৎ সেটা আপনাকে কিভাবে বিনোদনটা দেওয়া যায়, কিভাবে ক্রীড়াবিদদের বিনোদনের মাধ্যমে, আনন্দের মাধ্যমে তাদের খেলা পরিচালনা করা যায়, কিভাবে সংগঠনটা মানে আনন্দের ভিতরে থাকবে, সেটা আপনার প্ল্যানের উপরে নির্ভর করে। তবে বিনোদন থাকতে হবে। অর্থনৈতিক উন্নতির ব্যবস্থা থাকবে। আপনার ফান্ডটা আপনি কিভাবে তৈরি করবেন, আপনার অর্থনীতিটা আপনি কিভাবে আহ, মানে বাড়াবেন, সেটা আপনার প্ল্যানের উপরে নির্ভর করে। তবে এটা অবশ্যই থাকতে হবে যে আপনার অর্থনৈতিক উন্নতির ব্যবস্থা অবশ্যই আপনাকে করতে হবে। সমাজ ও পরিবেশের উপর লক্ষ্য রেখে প্রতিষ্ঠিত হবে। আপনার প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো এমন হবে যাতে সমাজ এবং পরিবেশের উপরে কোনো প্রভাব না পড়ে, অর্থাৎ অসামাজিক বা অনৈতিক কোনো কার্যক্রম বা কোনো কাজ যাতে না হয়, এদিকে আপনাকে অবশ্যই সুনজর রাখতে হবে। অর্থাৎ সামাজিক এবং পরিবেশের উপরে মানে লক্ষ্য রেখে আপনার সংগঠনটা পরিচালনা করতে হবে। গণতান্ত্রিক ও অরাজনৈতিক হবে, গণতান্ত্রিক হতে হবে এবং অরাজনৈতিক। কোনো রাজনীতি রাখা যাবে না, কারণ রাজনীতি যদি আপনি এটার মধ্যে রাখেন, আপনার সংগঠনে অবশ্যই অবশ্যই বিশৃঙ্খলা দেখা দেবে। কারণ একটা মানুষ এক এক রাজনীতি পছন্দ করে থাকে বা করে থাকে। এখন দেখা যাচ্ছে যে যখনই ওখানে দলীয় কোনো বিষয় চলে আসবে, রাজনৈতিক কোনো বিষয় চলে আসবে, তখন আপনার কিন্তু সংগঠনে অবশ্যই বিশৃঙ্খলা দেখা দেবে। এই দিকটাও আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। সংগঠনের জনবল বৃদ্ধি ও ব্যাপকতা বৃদ্ধির দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার সংগঠনের সদস্য বাড়াতে হবে, এবং শুধু সদস্য হলেই হবে না, সেই সদস্য যেন আপনার সংগঠনের আদর্শ, আপনার বৈশিষ্ট্য, আপনার ন্যায় নীতি মেনে চলতে পারে, এমন সদস্য আপনি বাছাই করবেন এবং সদস্য সংখ্যা বৃদ্ধি করবেন, যাতে তার ব্যাপকতা বৃদ্ধি পায়। তো এই হচ্ছে আমাদের মেন 6টা নীতি। এই নীতিগুলোর উপরে লক্ষ্য রেখে আমাদের সংগঠন তৈরি করতে হবে এবং পরিচালনা করতে হবে।
আশা করি আপনাদের মনে থাকবে। একটা সংগঠন একটা সংগঠন অকার্যকর হওয়ার কারণ, একটা সংগঠন মনে করেন অকার্যকর ঘোষণা করা হলো, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কোন কোন কারণগুলো থাকলে একটা সংগঠন বা প্রশাসন কার্যকর হয় না? উপযুক্ত লোক দ্বারা প্রশাসন পরিচালিত না হলে, আপনার এই প্রশাসনটা, এই সংগঠনটা যদি উপযুক্ত লোক দ্বারা পরিচালিত না হয়, তাহলে কিন্তু সেটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রশাসক যদি অভিজ্ঞ ও দক্ষ না হন, অবশ্যই যিনি এই প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, সেই প্রশাসককে অবশ্যই অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে। সদস্যদের ভিতর যদি সহযোগিতার মনোভাব না থাকে, আপনার সদস্য আছে 10 জন কি 20 জন সদস্য আছে, তাদের প্রত্যেকের মন মানসিকতা যদি একই রকম না হয়, সহযোগিতাপূর্ণ না হয়, তাহলে কিন্তু সেই সংগঠন, সেই প্রশাসন কিন্তু টিকিয়ে রাখা কিন্তু কঠিন। প্রশাসক যদি পক্ষপাতহীন না হন, প্রশাসককে অবশ্যই পক্ষপাত হতে হবে। প্রশাসক যদি ব্যক্তিত্ব সম্পন্ন না হন এবং অসৎ, যিনি পরিচালনা করছেন তাকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এবং অসৎ হলে হবে না, সৎ হতে হবে। তাহলে আপনার প্রশাসন এবং আপনার বা সংগঠন আপনি টিকিয়ে রাখতে পারবেন। প্রতিষ্ঠানের সকল খুঁটিনাটি সম্পর্কে যদি ওয়াকিবহাল না হন, তবে সেই প্রশাসন কখনোই কার্যকর হয় না। অর্থাৎ আপনার প্রশাসনের আয় ব্যয় অথবা কোনো প্রোগ্রাম আছে বা কোনো প্রতিযোগিতা আছে বা কোনো অনুষ্ঠান হোক, যাই হোক না কেন, এই খুঁটিনাটি সব বিষয় নিয়ে আপনি আপনার সদস্যদের সাথে আলোচনা করবেন। আলোচনা করে তারপর আপনি যে কোনো কাজ করতে পারেন। তাহলে আপনার সংগঠন বা প্রশাসনটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা হবে। আর যদি না হয়, তাহলে ভুল বুঝাবুঝি হয় এবং সংগঠন বা প্রশাসন ভেঙে যায়, এটা অকার্যকরী হয়ে যায়। আশা করি আপনাদের মনে থাকবে। আচ্ছা, এবার আসেন, আর একটা কাজ করে আমি মানে এই করবো, আপনাদের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে নকআউট পদ্ধতি। নকআউট পদ্ধতিতে আপনি কিভাবে একটা দলের পিকচার তৈরি করবেন, এটা আমি দেখিয়ে দেবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই নকআউট পদ্ধতিতে পিকচার তৈরি কিন্তু অবশ্যই অবশ্যই কোশ্চেন আসে, অর্থাৎ আপনাকে অবশ্যই সিস্টেমটা জেনে রাখতে হবে। এখন মনে করেন 13টা দল, 13টা দলের বিজোড় দলে খেলা হচ্ছে। এখানে তো একটু প্রবলেম হবেই। এখন এইটা আমরা কিভাবে সুন্দর একটা পিকচার তৈরি করব? দেখেন, 13টা দল খেলছে। এগুলো এক একটা দল, ঠিক আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13, এই 13টা দল খেলবে। এখন এই পিকচার তৈরি করতে হবে কি সিস্টেমে, কিভাবে তারা খেলবে। এখন লিগ পদ্ধতিতে কি করতে হবে? এই নকআউট পদ্ধতি কি করতে হবে? সবসময় একটাকে বায়ে রাখতে হবে। সেটা আপনার শক্তিশালী টিম হোক বা খুব ভালো টিম হোক, যে বা চ্যাম্পিয়ন, অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে এমন কোনো দল হোক, এর ভিতর থেকে একটা দলকে আমরা বায়ে রেখে দেবো, বসিয়ে রাখবো। আমরা মনে করেন ক কে আমরা
ক দলটাকে আমরা বাইরে রাখি। এখন ক দলটাকে যদি আমরা বাইরে রাখি তাহলে আমার 12টি দল হচ্ছে। এই 12টি দলে কিন্তু আমি ফাইনাল পর্যন্ত আনতে পারবো না, প্রবলেম হবে। এই জন্য আমরা আরেকটা দলকে মনে মনে আমরা একটা দলকে ধরে নেব, সেটা হলো কি খ। খ দলকে আমরা মনে মনে ধরে নিলাম, তাহলে কিন্তু আমাদের মোট 14টা দল হবে। এখন আমরা খেলা পরিচালনা করবো। মনে করে খ আর গ খেলছে, ঘ উ খেলছে, চ ছ খেলছে, জ ঝ খেলছে, ইয়ে ট খেলছে, আর ঠ ড খেলছে। এই ঢটাকে আমরা আবার বাইরে রেখে দিলাম, সে খেলছে না। এখন এই দুইটা দল থেকে একটা দল বের হয়ে আসছে, মনে করেন ব বের হয়ে আসছে, ব বের হয়ে আসছে। এখান থেকে মনে করেন ঘ বের হয়ে আসছে, এখান থেকে ছ বের হয়ে এসেছে, এখান থেকে ঝ বের হয়ে এসেছে, এখান থেকে ট বের হয়ে এসেছে, এখান থেকে ড বের হয়ে এসেছে। এই দলগুলো বের হয়ে এসেছে খেলা করে। এখন মনে করেন এই যে বাই যে ক ছিল, এই ক দলটা এখন এই বয়ের সঙ্গে খেলবে, বয়ের সঙ্গে খেলবে। এই ঘ দলটা ছয়ের সঙ্গে খেলবে, এই ছ দলটা ডয়ের সাথে খেলবে। তাহলে এই ড কার সাথে খেলবে? তখন এই ঢ ডয়ের সাথে খেলবে। ঠিক আছে, এখন এই দলগুলো খেলছে। এখান থেকে ক বের হয়ে আসলো, এখান থেকে ঘ বের হয়ে আসলো, এখান থেকে ছ বের হয়ে আসলো, আর এখান থেকে মনে করেন ড বের হয়ে আসলো। এবার এই চারটা দলের ভিতরে খেলা হবে। ক আর ঘ খেলবে, ঝ আর ড খেলবে। এদের ভিতর থেকে ক বের হয়ে আসলো, এদের ভিতর থেকে ঝ বের হয়ে আসলো। ফাইনালে চলে আসলো দুইটা দল, ক আর ঝ। এই দুইটার ভিতরে খেলা হচ্ছে। ক বের হয়ে আসলো ফাইনালে, তাহলে চ্যাম্পিয়ন কে হলো? ক চ্যাম্পিয়ন হলো। বোঝা গেছে? আপনারা কি ম্যাডাম লাস্টেরটা বুঝতে ঢ, পেরেছেন? খুবই ম্যাডাম সহজ, ঢ ঢ খুবই সহজ। সাত বিজোড় বিজোড় দলের যখন নকআউট পদ্ধতি আপনারা করবেন, সেম সেম এভাবে করবেন। 7টা হোক, 15টা হোক, 13টা হোক, 11টা, সেম করে নেবেন। একটা বাই দিবেন, বাই রাখবেন, আর একটা ধরে নেবেন, নিয়ে জোর করে নেবেন, নিয়ে ঠিক এই পদ্ধতিতে আপনি ছকটা তৈরি করে দিবেন। এটা কিন্তু একটা আসবে, কিন্তু নকআউট পদ্ধতি আসে কিন্তু। ঠিক আছে, খুব সহজ কিন্তু, এই পদ্ধতিতে বের করে দিবেন। আশা করি নকআউট পদ্ধতিতে কিভাবে আমরা খেলা আহ, দলের ফিকচার তৈরি করব আমরা বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের উপরে কিন্তু আলোচনা করেছি। আজকে যে কটা কোশ্চেনের উপরে আমি আলোচনা করেছি, অন্তত 90% আপনারা কমন পাবেন। ঠিক আছে, এখন কারো কিছু বলার আছে? হ্যালো। ম্যাডাম, হ্যাঁ, এই যে ফিচারে যে লাস্টে যে ঢ এবং ড খেললো, কিন্তু ক কেন হচ্ছে বিজয় দলের সঙ্গে খেললো ওটা? এই যে আমি প্রথমে বলেছি যে একটা দলকে আমাকে বাইরে রাখতে হবে, যে দলটা শক্তিশালী দল, খুব ভালো টিম, সব টিম কিন্তু ভালো আসে না, ওটাকে বাইরে রাখতে হবে। হুম, বাইরে রেখে ভিতরের গুলো আগে খেলে নেবে।
তারপরে একটা একটা গেম শেষ হওয়ার পরে তখন ক এসে বিজয়ীদের সাথে অ্যাড হবে। তারপরে খেলাগুলো দেখেন সহজ হয়ে গেছে, সবগুলো পেয়ার হয়ে গেছে। আর হুম। এই এটা হচ্ছে এবং নকআউটের এই পদ্ধতি। আপনি যখন আরেকটু ম্যাডাম, পড়বেন, আরেকটু এই পাতাটা দেখবেন, তখন দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার আচ্ছা হয়ে ম্যাডাম, যাবে। কিন্তু আরেকটা পদ্ধতিটা কথা অনেক সেটা হচ্ছে, সহজ। একটা বাই আচ্ছা রেখে সেটা হচ্ছে, আরেকটা মনে ধরে নিয়ে, দলকে ধরে নিয়ে আপনি শুরু করবেন। আপনি করে চেষ্টা করে দেখেন, প্র্যাকটিস করে দেখেন, হয়ে যাবে। ঠিক আছে? আপনি ক চ্যাম্পিয়ন না হোক, অন্য দলও চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে, ক চ্যাম্পিয়ন হতে পারে, ঘ চ্যাম্পিয়ন হতে পারে, এটা কোনো বিষয় না। ঠিক আছে? যে আমারটা ক চ্যাম্পিয়ন হয়েছে বলে আপনারটাও হবে তা না। আপনি দল বের করে নিয়ে আসেন, যে কেউ চ্যাম্পিয়ন হতে আচ্ছা পারে। আচ্ছা, তো ঠিক আছে, এই ছিল আমাদের আলোচনা। আর পরীক্ষা তো খুবই কাছাকাছি। যাদের বই নেই, বই নিয়ে পড়া শুরু করে দেন, ক্লাসগুলো একটু মন দিয়ে করেন। এখন ক্লাসে যেগুলো করানো হবে মনে করবেন সবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটু ক্লাসটা করলেন, আর একটু পড়লেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। কোনো ভয়ের কোনো কারণ নাই। আর আমরা চেষ্টা করবো আপনাদের একটা মাঠ করার জন্য। মাঠটা করলে আপনাদের আরো সুবিধা হবে পরীক্ষার জন্য, অনেক সুবিধা হবে। কারণ এই যে আপনার প্রাত্যহিক সমাবেশ, স্কোয়াড ড্রিল, হ্যাঁ, এগুলা হচ্ছে আপনাদের যখন প্র্যাকটিক্যালি আসবেন তখন ওখান থেকে কিছু কোশ্চেন আসে। ওটা পরীক্ষা দিলেই আপনার দেখবেন একদম সহজ হয়ে যাবে। তো ঈদের পরে যদি পরীক্ষা, ঈদের একটু দেরিতে যদি শুরু হয়, তাহলে আমরা তার ভিতরে আপনাদের একটা মাঠ করিয়ে দেবো। ঠিক আছে? জি ম্যাডাম। ছুটির দিন দেখে আমরা একটা মাঠ করিয়ে দেবো। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ ওকে। হাফেজ।